আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এগিয়ে যাবে দুই দেশের অর্থনীতি, ভারতের হাই কমিশনার। ষড়যন্ত্রের পরও বিএনপির জনপ্রিয়তা 56%, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু 14 মার্চ। 20 লাখ টাকা চাঁদা দাবি, জামাতের এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে মামলা। ফেনীতে ঢালাও মৃত্যুদণ্ড, বিচারকের ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের। অবহেলা করলে একদিন আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে রোহিঙ্গারা, প্রতিরক্ষা উপদেষ্টা। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কক্সবাজারের পরিদর্শনের সময় জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু। 60 বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের কাজের অনুমতি বন্ধ করে দিয়েছে ওমান সরকার। ভারতে ককরোচ পার্টির বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ আমনেস্টির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ে দুটি জেলায় পাইলট প্রকল্প চালুরও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে সরকার প্রধানকে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার প্রেরিত এক বিশেষ বার্তায় তিনি দুই দেশের ঐতিহাসিক ও সুদৃঢ় বন্ধুত্বের কথা স্মরণ করেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও পারস্পরিক শ্রদ্ধাশীল প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত 51 বছরে উভয় দেশই সমতার ভিত্তিতে একে অপরের প্রধান উদ্বেগের বিষয় ও মৌলিক স্বার্থে সমর্থন দিয়ে আসছে। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট ও বলিষ্ঠ রয়েছে। শি জিনপিং আরো জানান, তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যৌথভাবে ঐতিহ্যবাহী এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় উচ্চমানের সহযোগিতা সম্প্রসারণ এবং সকল খাতে দ্বিপাক্ষিক লেনদেন জোরদার করার মাধ্যমে দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, পারস্পরিক নির্ভরশীলতায় স্থায়ী সমাধানের পথ এবং এই সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় ভারত। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু অর্থনীতি থেমে থাকবে না। অর্থনীতি যখন এগিয়ে যায়, রাজনীতিও ধীরে ধীরে তার সঙ্গে তাল মিলিয়ে চলে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সরকারের কর্মকাণ্ড ও কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করতে হবে। তিনি বলেন, নেতা কর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রতিটি কাজ কর্মকাণ্ড বাস্তবায়নাধীন কর্মসূচির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। রুহুল কবির রিজভী বলেন, এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় 54 থেকে 56%। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরো বেশি, 65 থেকে 66%। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী
এই পরীক্ষা শুরু হবে আগামী বছরের 14 মার্চ, চলবে 15 এপ্রিল পর্যন্ত। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 7 জানুয়ারি সারা দেশ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন 2027 সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। এই বৈঠকে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই, নির্ধারিত সময়ে সম্পন্ন হবে। চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আরমান উদ্দিনের বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। মামলায় তার আরো 6 সহযোগীকে আসামি করা হয়েছে। রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি করেন লোহাগাড়ার আমিরাবাদ এলাকার প্রবাসী আমির হোসেন। সোমবার বিষয়টি জানাজানি হয়। বাদীর আইনজীবী কবির জিলান বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। মামলার জন্য আসামিরা হলেন মোহাম্মদ আরিফউদ্দিন শওকত আলী ও মোহাম্মদ আরমান উদ্দিন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ আনোয়ার ও জয়নাল আবেদিন। মামলায় বলা হয়েছে, গত 20 আগস্ট সকাল 9টার দিকে আসামিরা বাদীর মার্কেটে বৈঠক করেন। সেখানে আরিফউদ্দিন 20 লাখ টাকা চাঁদা না দিলে দোকান ও ঘরের দখল ছেড়ে দেওয়া হবে না বলে হুমকি দেন। এ সময় আরমান উদ্দিন মুঠোফোনে বাদীকে তাদের কথা মতো চলার জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়াকে মাইল্ড সেন্টেন্স বলে বর্ণনা করেছে হাইকোর্ট। একসঙ্গে ওই রায় ঘোষণাকারী ফেনীর তখনকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সিনিয়র জেলা জজ পদমর্যাদার এ বিচারিক কর্মকর্তা নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন। মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের টানা 17 দিনের শুনানি শেষে সোমবার এর রায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ 2019 সালের 24 অক্টোবর নিম্ন আদালতে দেওয়া রায়ে 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রাষ্ট্রহীন, বিচ্ছিন্ন ও হতাশ একটি প্রজন্ম বেড়ে উঠছে এবং এটি উগ্রবাদ এবং সশস্ত্র কর্মকাণ্ডের প্রজনন ক্ষেত্র হতে পারে বলে সতর্ক করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, ইতিহাস বলে যে আমরা যদি অবহেলা করি তবে এই মানুষগুলো একদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে। সেই দিন আসার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ, আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় অগ্রাধিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিরক্ষা উপদেষ্টা। মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, তবে এ বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প 3-এ জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক নারীর প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে ক্যাম্পের এই ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি IOM এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল 9:30টার দিকে ক্যাম্প 3-এ IOM হাসপাতালে যান ফারহানা হক। সকাল আনুমানিক 10:20 দিকে হাসপাতালের কাজ পরিদর্শনের সময় হঠাৎ তার ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এক পর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ওমানে 60 বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের কাজের অনুমতি দেওয়া ও নবায়ন করা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির শ্রম সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর ফলে 4 বছর আগে চালু করা সেই নীতি বদলে গেল।
যার আওতায় 60 পেরোনোর পরও বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন প্রবাসীরা। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি কয়েকজন প্রবাসী কর্মীর নিয়োগকর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তে জমা দেওয়া পারমিট নবায়নের আবেদনগুলো ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে দায়িত্বশীল এক প্রবীণ কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে বর্তমানে 60 বছরের বেশি বয়সী বিদেশি কর্মীদের জন্য কোনো কাজের পারমিট ইস্যু করা হচ্ছে না। ভারতের ককরোচ জনতা পার্টির নেতৃত্বে তরুণদের বিক্ষোভ দমনে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ তুলেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির মতে বিক্ষোভকারীদের উপর ইলেকট্রনিক শকের যন্ত্র ও প্যালেট গান ব্যবহারের প্রমাণ তাদের হাতে এসেছে। গত মাসের এই বিক্ষোভের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের বিস্তারিত বিবরণ তারা সংগ্রহ করেছে। তবে সংগঠনটি স্বীকার করেছে যে বিক্ষোভকারীরা সহিষ্ণু হয়ে ওঠার পরই পুলিশ বল প্রয়োগ করেছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।